শুরু করে দেই। তাহলে দেখো সবাই গত দিনের যে প্রশ্নগুলো করা ছিল, তোমার এক্ষেত্রে মেটা নির্দেশক, অর্থকরা নির্দেশক, এটা কিন্তু সবাইকে একটু পারতে হবে। তো দেখি দু একজনকে একটু জিজ্ঞেস করে দেখি যে তোমরা কত দূর পড়লে বা কি কি পারলে, আমরা একটু পড়ে ফেলি। এটা একটু কামরুন নাহার একটু বলো যে অর্থকরা নির্দেশক গুলো কারা, মানে জি স্যার। হ্যাঁ ওই নির্দেশক গুলো কারা একটু বলো, যাতে আমরা বুঝতে পারি যে এরা অর্থকরা নির্দেশক। কিভাবে বুঝবো যে এরা অর্থকরা, এটা একটু বলো। অর্থপ্যারা নির্দেশক গুলো হ্যাঁ, হাইড্রোজেন হাইড্রক্সিল মূলক থাকবে, অ্যালকাইল মূলক, তারপরে হ্যালোজেন, তারপর অ্যামিনো, প্রতিস্থাপিত অ্যামিনো, আর হলো কিটোন, ইথার। এই তো সুন্দর বলতে পারছো। এখন একটু বলো দীপিতা, মেটা নির্দেশক গুলো কারা, মানে কোন মৌলক গুলো থাকলে মেটা নির্দেশক বলতে পারবো, অর্থাৎ আগত গ্রুপটা মেটা অবস্থানে হবে, এটা একটু বলো। অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, তারপর হচ্ছে সায়ানো, নাইট্রো, সালফোনিক, অ্যানিমিলিয়াম। অ্যানিলিনিয়াম আয়ন, অ্যানিলিনিয়াম আয়ন, এই যে সুন্দর বলতে পারছো। এখন এটা আরেকটু তুমি বলো যে এই গ্রুপগুলো থাকলে বেনজিন চক্রের সক্রিয়তা বাড়বে না হ্রাস পাবে, অর্থাৎ এরা প্রতিস্থাপন বিক্রিয়া বেশি দিবে না দিবে না, এটা একটু বলো তো দেখি। এই গ্রুপগুলো যদি থাকে, স্যার ধরো বেনজিন, সক্রিয়তা হ্রাস এরা এই এই ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ সহজে করবে না, অন্যান্য তুলনায় কম করবে। আর যদি এই অর্থকরা নির্দেশক গুলো থাকে তাহলে কিন্তু এরা বেশি বেশি তোমার এই সক্রিয়তা বৃদ্ধি করবে এবং এরা বিক্রিয়া দেবে। তাহলে আমরা দেখো আজকের যে অংশগুলো রয়েছে ওই অংশগুলোই পড়া, আজকে শুধু একটি ব্যাখ্যামূলক ওদেরই যে এদের কেন বলা হয়। তাহলে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট ছোট মার্কেরও প্রশ্ন আসে, যেমন দেখো এখানে বলেছে যে ফেনলের ওয়েস মূলককে অর্থকরা নির্দেশক বলা হয় কেন, অ্যানিলিনের NH2 মূলককে অর্থকরা নির্দেশক বলা হয় কেন, টলুইনের CH3 মূলককে অর্থকরা নির্দেশক বলা হয় কেন। এটা আমরা গতদিন আলোচনা করেছি, তারপরও আজকে আর একটু ব্রিফলি আলোচনা করব, কারণ ওই ওই পড়াটায় বাট অনেকে হয়তো বা জয়েন করেনি, এর জন্য পারবে না। আর এক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের বেশিরভাগই আসে, যে নাইট্রোবেনজিনের নাইট্রো মূলককে মেটা নির্দেশক বলা হয় কেন, এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে 2 মার্কের আসে। আর এখানে যে আরেকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হলো যে অ্যামিনো গ্রুপ অর্থপ্যারা নির্দেশক হলেও, এই যে অ্যামিনো গ্রুপ কিন্তু আমরা জানি যে এটা অর্থপ্যারা নির্দেশক, কিন্তু এই যখন অ্যানিলিনের আমরা নাইট্রেশন করব, নাইট্রেশনের সময় এটা মেটা অবস্থানে ঘটে, তাহলে অ্যানিলিনের নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে। তাহলে এই যে এই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় সরাসরি এভাবে আসবে, যার কারণে তোমাদের একটু মনোযোগ সহকারে বুঝলেই তোমরা আবার পারবে। আমরা তাহলে দেখি যে এই ফেনলকে অর্থকরা নির্দেশক বলা হয় কেন, এটা আমরা গতদিন পড়েছিলাম, আজও একটু আলোচনা করব। তোমরা যাদের পড়া হয়েছে তাদের তো ভালোই, আর যাদের হয়নি তারা একটু মনোযোগ সহকারে একটু পড়ার চেষ্টা করবে। তাহলে আমরা পড়বো যে ফেনলের ওএইচ মূলককে অর্থকরা নির্দেশক বলা হয় কেন। তাহলে আমরা আগেই পড়েছি যে যে সকল মূলক বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে তাদেরকে অর্থকরা নির্দেশক বলা হয়। তাহলে ফেনলের ওএইচ মূলককেও অর্থকরা নির্দেশক বলা হবে, কারণ এই ওএইচ মূলকটা বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে। এই কথাটা সবসময় একই থাকবে, মানে যে প্রশ্নটাই আসুক এই তিনটা ছাড়া অন্য কোনো মূলক দিয়ে যদি বলে যে এদেরকে অর্থকরা বলা হয় কেন, তাহলে কিন্তু প্রথমেই তোমাকে ওই উত্তরটা লিখতেই হবে যে যে সকল মূলক বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে তাদেরকে অর্থকরা নির্দেশক বলে, অর্থাৎ যে সকল পরমাণু বা মূলক বেনজিন চক্রের উপস্থিত থাকলে আগত প্রতিস্থাপিত গ্রুপকে অর্থ ও প্যারা অবস্থান দেয় তাদেরকে অর্থকরা নির্দেশক বলে। সেক্ষেত্রে আমরা এই যে উদাহরণটা এখানে যেটা দিয়েছি, 1 নম্বর উদাহরণটা, যে এই যে ফেনলের যে অক্সিজেনের দুইটা মুক্তজোড় রয়েছে, এই মুক্তজোড় ইলেকট্রন দুটো দেখো প্রথমে বেনজিন চক্রে এরা দান করবে। তাহলে প্রথমেই যে ওএইচ মূলক যে বন্ধনে যুক্ত সেখানে
এই ইলেকট্রনটা দান করবে এবং দেখা যাচ্ছে যে পাশের দ্বিবন্ধন থেকে আবার কর্নারে আসবে। তাহলে এই চিত্রগুলো সবাইকে প্র্যাকটিস করেছিলে? এই রেজোনেন্স গুলো কি সবাই প্র্যাকটিস করছিলে? জি স্যার। হ্যাঁ, প্র্যাকটিস কিন্তু করতে হবে যে এই এই প্রথমেই ইলেকট্রনটি এক বন্ধনে আসবে এবং দ্বিবন্ধন থেকে তীর চিহ্ন কর্নারে আসবে, ঠিক এই কর্নারে পাশেরটায়। তাহলে আসার পর দেখা যাচ্ছে যে যে ইলেকট্রনটা নেবে সে দ্বিবন্ধন হবে, আর এই পাশে দ্বিবন্ধন থেকে যে কর্নারে ইলেকট্রন নেবে সেই কর্নারটা এই যে মাইনাস হবে, অর্থাৎ ইলেকট্রন সে নিয়ে নিছে। বেনজিন চক্রের যে ফেনলের যে OH এর যে ইলেকট্রন দুটো ছিল, সেই দুটো ইলেকট্রন কিন্তু চক্রের ভিতরে চলে আসছে। দেখো বাইরে ছিল আগে, এখন চক্রের ভিতরে চলে আসে। এই ইলেকট্রনটা চক্রাকারে দেখা যাচ্ছে যে বারবার আবার চক্রে ঘটতে থাকবে। তাহলে আবার এই মাইনাস ইলেকট্রন থেকে যেখানে দ্বিবন্ধন নেই সেখানে আসবে এবং দ্বিবন্ধন থেকে আবার ইলেকট্রনটি এই কর্নারে আসবে। ফলে আবার চিত্রটা এরকম হবে, যেখানে দ্বিবন্ধন ছিল না সেখানে দ্বিবন্ধন, এ মাইনাস আর এ প্লাস। তাহলে এই মাইনাসটা আবার যেখানে দ্বিবন্ধন নেই সেখানে আসবে এবং দ্বিবন্ধন থেকে ইলেকট্রনটি কর্নারে আসবে। ফলে চিত্রটা এরকম হবে যে এটা দ্বিবন্ধন হলো, এই যে এখানে ছিল না এখানে দ্বিবন্ধন হলো, আর এই কার্বনটা মাইনাস হলো, অর্থাৎ এখানে ইলেকট্রন বেশি রয়েছে, এখানে বেশি রয়েছে। তাই এই ইলেকট্রন থেকে আবার যেখানে বন্ধন নেই সেখানে দিবে এবং এই দ্বিবন্ধন থেকে এই যে পূর্বের যে ইলেকট্রন নিয়েছিল সেই ইলেকট্রনটি এখানে আবার চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা 1 নম্বর এবং এই 5 নম্বর কাঠামো যদি দেখি, তাহলে দুইটা দেখতে একই রকমই, কিন্তু দ্বিবন্ধনটা আগের জায়গায় আর নাই। যেখানে ছিল না সেখানে হয়েছে, আর যেখানে ছিল সেখানে দ্বিবন্ধন নেই। তাহলে এটার নাম আবার রেজোনেন্স। আর এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, দেখো 2, 3 এবং 4 নম্বর কার্বনে দেখো বেনজিন চক্রে কিন্তু এই সবগুলোতেই ইলেকট্রন আছে। আবার দেখো তাহলে এই 2, 3 এবং 4 এ দেখো এই অর্থ এবং অর্থ আর এই যে প্যারা অবস্থান, এই তিনটা অবস্থানে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ বেশি ইলেকট্রন রয়েছে। ঋণাত্মক মানে এখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি রয়েছে। এই বেশি থাকার কারণে ইলেকট্রন আকর্ষী গ্রুপগুলো এখানে এসে যুক্ত হতে চাইবে। কারণ কি, ইলেকট্রন আকর্ষী গ্রুপ মানে তারা ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করবে, আর যেখানে ইলেকট্রন আছে সেখানেই তাহলে যাবে। তাহলে এই জায়গাগুলোতে এই জন্য অর্থকরণ নির্দেশক গুলো আসবে এবং আমরা সহজেই এগুলা বলতে পারবো বা বুঝতে পারবো। তাহলে আমরা এরপরের ভাষাগুলো থেকে আরেকটু লিখবো। তাহলে প্রথমে ভাষাগুলো বলার পর রেজোনেন্সটা দেখাবো। রেজোনেন্সটা দেখানোর পর বলবো যে এই যে ফেনলের OH মূলক বেনজিন চক্রের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এই যে আমরা দেখলাম 2, 3 এবং 4 নম্বর অবস্থানে সেখানে অর্থ এবং প্যারা যে অবস্থানটা আছে সেখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ফলে আগত প্রতিস্থাপিত গ্রুপ অর্থ ও প্যারা অবস্থানে অবস্থান নেয়, তাই ফেনলের OH মূলককে অর্থ প্যারা নির্দেশক বলা হয়। এখন দেখো এই একটা একটু মনে রাখতে হবে, একটা মনে রাখলে বাকি যে এরকমের যেটাই আসুক না কেন ভাষা মোটামুটি সবগুলোরই একই। তাহলে এই একই ভাষাটা তোমাদেরও একটু মনে রাখতে হবে। এখন দেখো আমি যাকে জিজ্ঞেস করবো সে একটু বলবে যে এই প্রশ্নটায় যে অ্যানিলিনের NH2 মূলককে অর্থপ্যারা নির্দেশক বলা হয় কেন? তাহলে ভাষাটা ঠিক আগের মতো, কোনো পার্থক্য নেই, শুধু রেজোনেন্সটা এই এই OH এর জায়গায় NH2 হবে, OH এর জায়গায় NH2 হবে, সকল কিছু একই থাকবে। তাহলে এটা একটু বলো, রোমানা একটু বলবে দেখি যে এটা, রোমানা একটু বলো এটা একটু বলো দেখি যে অ্যানিলিনের NH2 মূলককে অর্থপ্যারা নির্দেশক বলা হয় কেন? রোমানা। অ্যানিলিনের হ্যাঁ। অ্যানিলিনের NH2 মূলক বেনজিন চক্রের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন হ্যাঁ, ঘনত্ব বৃদ্ধি করে, হ্যাঁ, ফলে হ্যাঁ, আগত আচ্ছা ঠিক আছে। প্রতিস্থাপিত। হ্যাঁ আচ্ছা ঠিক, এই যে এই কথাটাই শুধু মনে রাখলেই হবে, আর বাকিগুলো তোমার ইচ্ছা মতন সাজিয়ে লিখলেই হবে, সাজিয়ে লিখতে হবে, সেক্ষেত্রে রেজোনেন্সটা দিতে হবে। থ্যাংক ইউ, পারছো, হয়েছে। তাহলে দেখো আমরা এই অ্যানিলিনের ক্ষেত্র অনুরূপ ভাবে একই রকমের ভাষাটা বলবো, এটা কিন্তু মুখস্থ নয়। দেখো আগের ভাষাটা একটু বোঝার চেষ্টা করবো। তাহলে অ্যানিলিনের ক্ষেত্রে আমরা প্রথমে আবার একই ডেফিনেশন দেব যে যে সকল মূলক বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলা হয়। এই কথাটা আমরা সব সময় বলবো, অর্থাৎ বলবো যে যে সকল গ্রুপ আগত কোন একটা গ্রুপকে, প্রতিস্থাপিত গ্রুপকে অর্থ এবং প্যারা অবস্থানে স্থান দেয় তাদেরকে বলা হয়
অর্থপ্যারা নির্দেশক। সেক্ষেত্রে এই অ্যামিনের আমরা রেজোনেন্সটা দেখবো অ্যানিলিনের। দেখার পর এখানে বলবো যে অ্যানিলিনের NH2 মূলক বেনজিন চক্রের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে আগত প্রতিস্থাপিত গ্রুপ অর্থ এবং প্যারা অবস্থানে অবস্থান নেয়। তাই অ্যানিলিনের NH2 মূলককে অর্থপ্যারা নির্দেশক বলা। দেখো ভাষাটা হুবহু এক, মানে এই ভাষাটা সবসময় একই থাকবে, শুধু এই যে জায়গাটাতে একটু চেঞ্জ হবে, যে OH এর জায়গায় NH2 এবং এখানে যদি CH3 থাকতো তাহলে CH3 বলতাম। আর এখানে এই দুইটা জায়গায় শুধু চেঞ্জ, আর বাকি সবগুলো হুবহু একই থাকবে। তাহলে এটা একটু যদি বুদ্ধি খাটিয়ে যদি পড়াশোনা করো তাহলে অল্প পরেই সবগুলোই পারবে। তারপর আমরা আবার একটু বলি, দেখো তাহলে একই কথা হুবহু একই কথা। তাহলে যে সকল মূলক বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলে। অর্থাৎ যে সকল পরমাণু বা মূলক বেনজিন চক্রে উপস্থিত থাকলে আগত প্রতিস্থাপিত গ্রুপকে অর্থ ও প্যারা অবস্থানে অবস্থান দেয় তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলে। হুবহু আগেরটার মতনই। এই যে দেখো অ্যানিলিনের NH2, নাইট্রোজেনের একটা মুক্ত জোড় আছে, তাহলে এই একটা মুক্ত জোড় আগেরটার মতনই এই যে বন্ধন রয়েছে এই বন্ধনে দিবে, এবং এখানে যে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন থেকে কর্নারে চলে আসবে, ফলে আগত গ্রুপটা হবে দেখা। তাহলে এই যে এখানে প্লাস হয়ে গেছে, এটা বেশি কালো হয়ে গেছে এই জন্য প্লাসটা দেখা যাচ্ছে না, তাহলে এটা হয়ে গেল প্লাস হয়েছে, দ্বিবন্ধন হলো এবং এটা মাইনাস হয়েছে। এই যে এই কর্নারটা মাইনাস। তবে তুমি এখানে ইলেকট্রন নাও দেখাতে পারো, যে ভিতরে যে ইলেকট্রন আমরা আগেরটা দেখালাম যে মাইনাসের উপর দুটো ইলেকট্রন, তুমি ওটা দেখাতেও পারো নাও পারো। তাহলে সেক্ষেত্রে দেখো এই মাইনাস হলো, তাহলে মাইনাস থেকে আবার এই মাঝখানে বন্ধনে আসবে এবং দ্বিবন্ধন থেকে কর্নারে আসবে, দ্বিবন্ধন থেকে কর্নারে আসবে, এটা একটু বেশি চলে গেছে। তাহলে দ্বিবন্ধন থেকে কর্নারে আসবে, আসার ফলে দেখা যাচ্ছে যে দ্বিবন্ধন হবে এ মাইনাস হবে। তাহলে এই মাইনাস থেকে আবার যেখানে নাই দ্বিবন্ধন সেখানে যাবে, দ্বিবন্ধন থেকে কর্নারে আসবে। অনুরূপ ভাবে তাহলে গঠিত হলো এ মাইনাস হলো আর এ দ্বিবন্ধন হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে আবার এই মাইনাস থেকে এই বন্ধনে, দ্বিবন্ধন থেকে আবার দেখো যে নাইট্রোজেনের যে ইলেকট্রনটা নিয়েছিল সেখানে আবার এই যে ফেরত দিয়েছে। এই যে দেখো তাহলে কাঠামোটা বা রেজোনেন্সটাও একই, কাঠামো বা রেজোনেন্সটা একই। তাহলে এখানে OH ছিল, এখানে NH2 রয়েছে, আগেরটায় OH ছিল, এখন NH2 হয়েছে। তাহলে কিন্তু হুবহু রেজোনেন্স কাঠামোটা একই। তাহলে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে, তাহলে ইজিতেই পারবে। তাহলে আমরা এই যে এই রেজোনেন্সটা দেখাবো, রেজোনেন্সটা দেখে বলবো যে 2, 3 এবং 4 নং কাঠামো থেকে আমরা যদি দেখি তাহলে দেখো এই যে অ্যানিলিনের NH2 মূলক বেনজিন চক্রের অর্থ ও প্যারা অবস্থান। তাহলে অর্থ এবং প্যারা অবস্থানটা কোনটা? তাহলে 2, 3 এবং 4-এ আমরা অর্থ এবং প্যারা অবস্থান দেখেছি। তাহলে ওই 2, 3, 4-এ তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে আগত প্রতিস্থাপিত গ্রুপ অর্থ ও প্যারা অবস্থান নেয়। তাই অ্যানিলিনের NH2 মূলককে অর্থ প্যারা নির্দেশক বলা হয়। এটা কি সবাই বুঝেছ? দেখো একই পড়ায় কিন্তু পরের পড়াটাও একই জি থাকবে। স্যার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু হুবহু একই পড়া। তোমরা একটু মনোযোগ সহকারে সচেতনতা অবলম্বন করলে দেখবে যে অল্পতেই বেশি কাজ হবে, তাহলে অল্প করে বেশি লাভবান হবে। একটা খালি একটু মনে রাখার চেষ্টা করবে, মূল কথাগুলো যদি অর্থপ্যারা আসে তাহলে জাস্ট ডেফিনেশন দিয়ে কিন্তু মূলকগুলো বেনজিন চক্রে ইলেকট্রন দান করবে, ফলে সক্রিয়তা বৃদ্ধি করবে। তোমরা যেভাবে লিখো বানিয়ে লিখলেও হবে, কিন্তু মূল কথাটা একটু মাথায় রেখে দাও। আবার দেখো তাহলে এটা আমি একটু যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এখানে বলেছে যে টলুইনের CH3 মূলককে অর্থপ্যারা নির্দেশক বলা হয় কেন? তাহলে টলুইনের যে CH3 মূলক রয়েছে এই মূলককে আমরা অর্থপ্যারা নির্দেশক বলি কেন? তাহলে এটার ভাষা হুবহু একই। তাহলে আমরা একটু পড়বো, দেখো যাদেরকে একটু জিজ্ঞেস করবো সে একটু বলবে। এটা একটু বলো তুবা, একটু বলো তো দেখি তুবা। স্যার এখানে হবে টলুইনের CH3 মূলক বেনজিন চক্রের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে আগত প্রতিস্থাপিত গ্রুপ অর্থ ও প্যারা অবস্থান নেয়। তাই এই টলুইনের CH3 মূলককে অর্থ প্যারা নির্দেশক বলা হয়। চক্রটা দেখার ক্ষেত্রে এটা ভালো করে একটু লক্ষ্য করো যে এই যে দেখো কার্বন হাইড্রোজেনের যে বন্ধন, শোনা যাচ্ছে? হ্যালো,
হ্যালো, জি স্যার। হ্যাঁ, জি তাহলে দেখো স্যার। এখানে কার্বন এবং হ্যাঁ স্যার, হাইড্রোজেনের শোনা যে যাচ্ছে। কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ধনটা আছে, তাহলে এই বন্ধনের যে ইলেকট্রনটা আছে এটা বন্ধন থেকে এই বেনজিন চক্রের যে মূলকটা যুক্ত আছে বন্ধন তার কাছে চলে আসবে। আর আগের গুলোতে কিন্তু ছিল ওই বন্ধনেই ছিল ইলেকট্রন, ওই মূলক গুলোতেই ছিল, কিন্তু এখানে মূলকে নেই। তাহলে এই বন্ধন থেকে একটা ইলেকট্রন চলে আসবে। তাহলে বন্ধন থেকে এই কার্বন হাইড্রো যে কোনো একটা থেকে কিন্তু আসতে পারতো, এই পাশ থেকে ওই পাশ থেকে যে কোনো একটা থেকে আসতে পারতো। তাহলে এখান থেকে ইলেকট্রনটা এই বন্ধনে আসবে এবং এই দ্বিবন্ধন থেকে কর্নারে আসবে, দ্বিবন্ধন থেকে কর্নারে আসবে। তাহলে আসার ফলে দেখা যাচ্ছে যে এই যে বন্ধনটা কিন্তু এখানে আর থাকবে না, বন্ধনটা থাকবে না এবং হাইড্রোজেনটা প্লাস হয়ে যাবে। এই বন্ধনটা আর থাকবে না, কিন্তু হাইড্রোজেনটা পাশে রাখতে হবে। তাহলে এখানে দ্বিবন্ধন হবে এ মাইনাস, আবার এই মাইনাস থেকে ইলেকট্রনটা এই মাঝখানে আসবে এবং দ্বিবন্ধন থেকে কর্নারে আবার তোমার ইলেকট্রনটা চলে আসবে। ফলে দেখা যাচ্ছে যে এই দ্বিবন্ধন হবে এ মাইনাস হবে, আবার অনুরূপ ভাবে একই এই মাইনাস থেকে এক বন্ধনে ইলেকট্রন আসবে এবং দ্বিবন্ধন থেকে কর্নারে চলে আসবে। দ্বিবন্ধন থেকে এটা একটু বেশি চলে গেছে, আসলে এই মাঝখান থেকে এই কর্নার হবে, মাঝখান থেকে এই কর্নারে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মাইনাস হলো এ মাইনাস হয়ে গেছে, এখানে ডাবল হয়ে গেছে, দুটো মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখানে এই মাইনাসটা হবে না, এটা একটু ভালো করে দেখো, এই যে এই মাইনাসটা এখানে হবে না, শুধু দ্বিবন্ধনটা থাকবে। এটা একটু বেশি হয়ে গেছে এক্সট্রা, যে এই অংশটুকু এখানে হবে না। এটা ঠিক আছে, তাছাড়া সবই ঠিক আছে, এই অংশটুকু একটু মানে মুছে দিতে ভুলে গেছি। তাহলে এই অংশটুকু এখানে হবে না। তাহলে এখান থেকে মাইনাস থেকে আবার দেখো এই বন্ধনে আসবে এবং এই দ্বিবন্ধন থেকে দেখো আবার ইলেকট্রনটা পূর্বের অবস্থানে চলে আসবে। ফলে দেখো 1 এবং 5 নম্বর যৌগটা আগের মতনই, 1 নম্বর কাঠামো এবং 5 নম্বর কাঠামোটা আগের মতোই হুবহু একই। কিন্তু দেখো 2, 3 এবং 4 নাম্বার কার্বনে দেখতে পারি যে এই যে অর্থ, এটা অর্থ এবং এখানে যে প্যারা অবস্থান আছে এই প্যারা অবস্থানটা মাইনাস হয়েছে, অর্থাৎ ঋণাত্মক হয়েছে, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে এর কাঠামোটা কিন্তু একটু লক্ষ্য করবে, আগের দুটার মতো রেজোনেন্স এদের নয়। দেখো আগে কিন্তু তোমার এই যে ফেনলের ওএইচে ইলেকট্রন ছিল, তোমার অ্যানিলিনে নাইট্রোজেনের ইলেকট্রন ছিল, কিন্তু এই CH3 এর কোনো, এই কার্বনের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, এখানে শূন্য। তখন এই বন্ধন থেকে ইলেকট্রন আসবে। তাহলে তোমরা দুইটা জিনিস খেয়াল রাখবে যে মূলকগুলোর মুক্তজোড় আছে কিনা, যদি থাকে তাহলে ওই মূলক থেকেই মুক্তজোড়টা চলে আসবে বেনজিন চক্রে, আর যদি মুক্তজোড় না থাকে, হ্যাঁ বলো, হ্যালো, স্যার ও আগের দুটাতে ওই যে দ্বিবন্ধন যেখানে যেখানে ছিল না, সেখানে হ্যাঁ সেখানে দ্বিবন্ধন হয়েছিল। হ্যাঁ, এখানে তো মানে 3টা ধাপ ঠিক আছে, কিন্তু লাস্টে দ্বিবন্ধন ও আগেরটাতেও যা আচ্ছা 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 লাস্টেরটাতেও আচ্ছা। তাই। ও ও আচ্ছা, এটাও একটু ভুল হয়ে গেছে, দ্বিবন্ধনটা চেঞ্জ হয়ে যাবে। দেখো যেখানে ছিল না, এই যে দেখো এখানে তো অলরেডি আছেই, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা হবে। ঠিক আছে, তুমি সঠিক ধরেছো। এখানে দ্বিবন্ধন গুলো যেখানে আছে সেখানে হবে না, মানে এই ভিতরে এটা চেঞ্জ করতে মনে নেই, বুঝতে পারছো? যার কারণে এই জিনিসটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, তোমারটাই সঠিক। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার ধন্যবাদ যে ধরতে পারছো। তাহলে দ্বিবন্ধন গুলো ঠিক এই যে এখানে একটা হবে, এখানে তো একটা হয়েছে, আর এই যে এখানে একটা হবে, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ দ্বিবন্ধন স্যার। ভিতরে, হ্যাঁ দ্বিবন্ধন ভিতরে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এরকম একটু মনোযোগ সহকারে করবে। আমার এই জিনিসটা যখন আমরা এটা করি তখন এখানে চেঞ্জ করতে আমি ভুলে গেছি আর কি, যার কারণে এটা এরকমই ছিল। মানে এগুলা ওই অনেক ঝামেলা, একটা একটা মানে ভিতরে এগুলা কাঠামো তৈরি করতে মানে মেলা সময় লাগে, প্রায় একটা দুটো এই যে একটা করতে 2-3 ঘন্টা লাগবে। তাহলে এই জন্য একটু সময় কম হওয়ার কারণে হয়তো বা এরকম হয়েছে। তা ঠিক আছে, তাহলে এটা তোমারটাই সঠিক, যে এখানে এই দ্বিবন্ধন গুলো কিন্তু এই জায়গায় থাকবে না, চেঞ্জ হবে। এই যে চেঞ্জ তো হয়েছে অলরেডি, এখানে একটা, এই যে এখানে একটা, আর এখানে একটা দ্বিবন্ধন হবে, মানে লাস্টে জাস্ট এই জায়গাটাই হবে। তো ঠিক আছে, 4 নাম্বার ধাপে কি যেন বললেন না যে 4 নাম্বার ধাপে কোথায় থেকে মাইনাস হবে না? হ্যাঁ 4 নম্বর ধাপের এই যে এই অংশটা দেখো, দেখা যাচ্ছে এই যে মাইনাস, এই অংশটা হবে না, মানে এটা এক্সট্রা হয়ে গেছে, যে এই অংশটুকু হবে না। ক্লিয়ার? 4 নম্বর ধাপের যে প্যারা অবস্থানে মাইনাসটা আছে এবং তীর চিহ্নটা আছে, এটা দেওয়া লাগবে না, এটা এক্সট্রা হয়ে গেছে।
বুঝছি স্যার। হ্যাঁ, এই অংশটা দেওয়া লাগবে না, এটা ঠিক আছে। আর এই অংশগুলো এটা টোটালটা চেঞ্জ হবে, দেবন্ধন গুলো এখানে একটা হবে, যেখানে নাই সেখানে দেবন্ধন গুলো হবে, আর যেখানে আছে স্যার সেখানে সমস্যা নেই। তাহলে এর দেবন্ধন গুলো চেঞ্জ করা লাগবে। তাহলে দেখো আমরা পরেরটাতে চলে যেতে পারি, কিন্তু তোমার কথাগুলো ভাষাগুলো সবগুলো একই, আগেরটার মতনই। প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং আগত গ্রুপ অর্থ এবং প্যারা অবস্থান নেয়, তাই টলয়েনের এত মূলককে অর্থপ্যারা নির্দেশক বলা হয়। এই প্রশ্ন যে তিনটা হলো, এই তিনটাতে কারো কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে এই তিনটাতে? আজকে মনে হয় নেটের একটু ডিস্টার্ব হচ্ছে নাকি? কথা বেশিরভাগ শোনা যাচ্ছে না তোমাদের। খুব ডিস্টার্ব, আটকে আটকে যাচ্ছে কথা আমার এখানে। না স্যার। মানে আমার কথা কি কোনো সমস্যা হচ্ছে, আটকে যাচ্ছে এরকম? না স্যার। রোমানা, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এই তিনটা প্রশ্নে কোনো সমস্যা আছে কারো? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি চলে আসবে, মানে 2 মার্কের। সুতরাং এটা তোমাকে বুঝে শুনে লিখতে হবে, আর একটা পারলে সবগুলোই পারবে, এখানে কিন্তু কোনো জটিলতার কোনো কিছুই নেই, একবারে সহজ সরল ভাষায় উপস্থাপিত করা হয়েছে। তাহলে দেখো আমরা পরেরটাতে চলে যাই। এখন পরের প্রশ্ন দেখা, একটা উদ্দীপক। তাহলে এখানে কিন্তু একটা উদ্দীপক, ভালো করে দেখো, যা করলে তার মধ্যেই আমরা এই প্রশ্নের উত্তরটা বের করার চেষ্টা করব, দেখি কে পারো। মানে এটা উদ্দীপকটা আমি বলি, বলতেছে C6H6, এটা কি? যোগটা কি? বেনজিন। বেনজিন, বেনজিন বা বেনজিন বেনজিন। চক্র, হ্যাঁ বেনজিন। তাহলে বলতেছে বেনজিন, বেনজিন সাধারণ সংকেত বিশিষ্ট একটি অ্যারোমেটিক যৌগ এ, বলতেছে এটা এ যৌগ, এমনি নাম দিছে, বলতেছে এত সাধারণ সংকেত বিশিষ্ট একটি অ্যারোমেটিক যৌগ এ, বলতেছে একে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বি যৌগে পরিণত করা হয়। তাহলে বলতেছে যে এই বেনজিনের সাথে আমরা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বি যৌগ উৎপন্ন করব বা বি যৌগে পরিণত হয়। এই বি যৌগটা তাহলে কি হবে এবং এই বিক্রিয়াটার নাম কি, এটা মনে রাখা লাগবে। এটা আমরা আগে পড়েছি, এটা একটু বলো, কে পারবে বলো? বি যৌগটির, স্যার বীজও কি টলুইন? টলুইন, থ্যাংক ইউ। এবং এই টলুইন, কিন্তু এটার বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম কি? সম্ভবত বিক্রিয়াটার নাম বলো একটু দেখি। এই 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 প্রক্রিয়াটার নাম কি, এটা তো মনে রাখা লাগবে। আমি তো বলছি এটা মনে রাখা লাগবে, তাহলে বুঝবে কি করে যে এটা কি বিক্রিয়া, কি হলো? এই যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে, দীপিতা একটু বলো এই বিক্রিয়াটার নাম কি? হ্যালোজেনেশন। না, হ্যালোজেন তো এখানে আসেনি, মিথাইল, এই যে দেখো কি মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া, তাহলে কে আসবে? মিথাইল মূলক আসবে, ও অ্যালকাইল মূলক আসবে, তাহলে নাম কি হবে? অ্যালকাইলেশন। দেখো তাহলে তোমরা কি পড়লে, ভুলে গেলে কেন? এটা তো ভুলে যাওয়ার কথা ছিল না। বেনজিনকে দেখো, বেনজিনকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার নাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, বা আমি তো তোমরা বলছিলাম নরমালি স্যার, বলতে পারো। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার কথাটা একটু শুনতে পাচ্ছিলাম যে অ্যালকাইলেশন বলছিলে, মানে তুমি বলছিলে যে সম্ভবত, যার কারণে আমি আরো জিজ্ঞেস করেছিলাম। তাহলে এই বিক্রিয়াটার নাম হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে এই, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আবার বলতেছে দেখো, তাহলে বি যৌগটি পুনরায়, বি যৌগ মানে কি? টলুইন। বলতেছে টলুইন কি পুনরায় একই বিকারকের সাথে, এটা ভালো করে বোঝো, বি যৌগটি পুনরায় একই বিকারকের সাথে বিক্রিয়া করে দুটি ভিন্ন উৎপাদ গঠন করে। বি যৌগটা মানে যে টলুইন, একই বিকারক মানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে বলতেছে বিক্রিয়া করলে দুইটা যৌগ উৎপন্ন হবে। এই যে দুইটা যৌগ উৎপন্ন হবে, দেখো দুইটা যৌগ উৎপন্ন হবে কেন বলো তো দেখি, এটা দুইটা যৌগ উৎপন্ন হবে কেন? রোমানা বলতে পারবে যে এই যে বি যৌগটিকে যদি আমরা আবার পুনরায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করি, তাহলে দুইটা উৎপাদ হবে কেন, দুটি ভিন্ন উৎপাদ হবে কেন? না, পারবো না মনে আচ্ছা, তাহলে দেখো আমি একটু বলি, ভালো করে দেখো, এটা পারা উচিত ছিল সবারই, কিন্তু কেউ পারলে না।
তার মানে বোঝনি, পড়াটা বোঝনি। এই যে উদ্দীপক দেখো, এই উদ্দীপক কিন্তু এই জন্য আমি প্রশ্ন দিয়ে পড়াচ্ছি, যে পড়ার সাথে সাথে ওই পাঠের অংশ থেকে উদ্দীপক দিয়ে পড়াচ্ছি। এই যে দেখো, এখানে কিন্তু আমরা প্রথমে যখন বেনজিনের অ্যালকাইলেশন করলাম তখন একটা, কেউ বলো না আর কথা, এখন কথা আর বলো না। আমি যখন বলবো, আমি যখন উত্তর দেবো তখন কারো কথা বলার দরকার নেই, তাহলে ডিস্টার্ব হয়ে যাবে। আমি যখন কাউকে বলার সুযোগ দেবো তখনই কিন্তু বলবে। তাছাড়া এই কথা এলোমেলো আপ ডাউন হয়ে যাচ্ছে, ধরো যে কারোর কথা কেউ বুঝতে পারবে না। আর আমি যখন বলবো তখন একটু চুপচাপ থাকবে, তাহলে সবার কথা সবাই শুনতে পারবে। বলতেছি যে বেনজিনের যখন আমরা অ্যালকাইলেশন করলাম তখন বেনজিনে একটা মূলক যুক্ত হলো, বেনজিনে একটা অ্যালকাইল মূলক যুক্ত হলো। কিন্তু দেখো পরের যৌগটা হলো টলোইন। দেখো বেনজিন আর টলোইন কিন্তু এক নয়। এই টলোইনে দেখো CH3 আছে, টলোইনে কি আছে? CH3 আছে। তাহলে ওই CH3 CH3 টা হলো অর্থপ্যারা নির্দেশক। কোন নির্দেশক? CH3 টা হলো কোন অর্থপ্যারা নির্দেশক? নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক। এই যে দেখো, অর্থ তাহলে হ্যাঁ, এই যে টলোইনে একটা CH3 আছে, আরেকটা CH3 আসবে যদি আমরা আবার পরে ওই মিথাইলের সাথে আবার বিক্রিয়া করি, মিথাইল ক্লোরাইডের সাথে যদি আবার বিক্রিয়া করি, তাহলে টলোইনে আরেকটা CH3 আসবে, অর্থাৎ বেনজিন চক্রে দুইটা CH3 হবে। তাহলে এই যে দেখো, যেহেতু টলোইনটা অর্থপ্যারা নির্দেশক, তাই একটা একটা CH3 কে অর্থতে অবস্থান দেবে, প্লাস দিয়ে আরেকটা যৌগে এই প্যারাতে টলোইন আসবে, প্যারাতে CH3 আসবে। এই জন্য দুটা উৎপাদ হবে। দেখো বোঝনি কিন্তু, এটা ভালো করে বোঝো, এটা কিন্তু একটু মনোযোগ সহকারে, এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন। আরেকবার, এই বি যৌগ অর্থাৎ টলোইনে যখন আমরা আবার অ্যালকাইলেশন করব, যেহেতু টলোইন অর্থপ্যারা নির্দেশক, তার মানে একটা অর্থতে আগত গ্রুপ CH3 আসবে, পরে আরেকটা CH3 প্যারাতে আসবে, একটা অর্থতে আসবে আরেকটা প্যারাতে আসবে। এই জন্য দুইটা উৎপাদ। প্রশ্ন ছিল উদ্দীপক অনুসারে বি হতে দুইটি ভিন্ন উৎপাদ প্রাপ্তির যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে এখানে বলবো এই অর্থপ্যারা নির্দেশকের কথাটা বলবো, এখানে অর্থপ্যারা নির্দেশক দিয়ে উত্তর হবে, অর্থপ্যারা নির্দেশক দিয়েই কিন্তু এখানে উত্তর হবে। তাহলে তোমরা মনোযোগ সহকারে এই কথাটা বোঝার চেষ্টা করবে, যে এই যে বেনজিন, কিন্তু বেনজিনে কিন্তু কোনো অর্থপ্যারা নির্দেশক ছিল না, যার কারণে একটা CH3 হয়েছে। কিন্তু এই যে টলোইন, টলোইনে কিন্তু দেখো CH3 একটা আছে, আবার আরেকটা আসবে, আরেকটা আসবে কোথাতে? একটা অর্থতে একটা প্যারাতে, এই জন্য দুইটা উৎপাদ। বুঝতে পারছো? CH3 কিন্তু একটা আছে, আরেকটা আসবে, দুইটা স্যার। CH3 হবে। এই কথাটা কি সবাই ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? হ্যালো, জি স্যার। সবাই একটু কথা বলবে, একজন দুজন বললে তো হবে না, সবাই একটু হ্যাঁ না বলো। কারণ কেউ যদি না বোঝো তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমার পরের প্রশ্নতে যেহেতু চলে যাবো। এখানে ভালো করে লক্ষ্য করো, এই প্রশ্নটা পড়েছিলাম বেনজিন চক্রে। এই যে দেখো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, তাহলে এটা হলো সোডিয়াম বেনজয়েট, সোডা লাইমের সাথে বিক্রিয়া করলে এক যৌগ। এই যৌগটা কি? এক যৌগটা কি বলো? এক যৌগটা কি? এক যৌগটা বেনজিন। তাহলে এক যৌগটা বেনজিন। এখন দেখো এই ক্ষেত্রে হ্যালো বেনজিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করলাম, এখানে আবার CH3 বন্ড Cl শুষ্ক ইথারের সাথে Y বিক্রিয়া করলাম। Y যৌগটা কি? Y যৌগটা কি? Y যৌগটা কি? Y যৌগটা টলোইন। Y যৌগটা টলোইন। হ্যাঁ হ্যাঁ, Y যৌগটা টলোইন। টলোইন এই জন্য যে এখানে দেখো এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আবার হলো অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করলে, এখন আমরা পড়ছিলাম উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া করছিলাম না, যে অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। কিন্তু এই বিক্রিয়াটার নাম হলো উডস ফিটিক বিক্রিয়া। উডস ফিটিক বিক্রিয়া মনে রাখতে হবে, পরীক্ষা আবার আসতে পারে উডস ফিটিক বিক্রিয়া কি, আর এগুলা অ্যাডমিশনে খুবই আসে। এটা নাম নাই তো, পড়ার ভিতরে নাম নাই, কিন্তু পরীক্ষায় নাম ধরে আসবে, আগে এগুলা নাম ছিল। তাহলে এই বিক্রিয়াটার নাম উডস ফিটিক বিক্রিয়া। উডস ফিটিক বিক্রিয়া কি? তখন যখন বলবো তখন বলতে হবে যে এই যে ক্লোরোবেনজিনকে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করালে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। অ্যালকাইল বেনজিন, বেনজিন চক্রের এখানে থাকবে, এখানে যে কার্যকরী মূলকটা থাকবে, এখানে যে অ্যালকাইল মূলকটা থাকবে সেটা যুক্ত হবে। যেহেতু CH3 আছে তাহলে এখানে CH3 হবে। তাহলে এটা হলো বেনজিন আর ওয়াইটা হলো
টলোইন, এটা একটু মনে রাখবে। তবে এই প্রস্তুতি যখন আমরা পড়ব তখন এই বিক্রিয়াগুলো আরেকটু জানতে পারবে। সামনের দিনই প্রস্তুতি শুরু হবে, মানে জৈব যৌগের অর্ধেক পড়া আজকে শেষ হবে, সামনের দিন থেকে প্রস্তুতি পড়া শুরু করব আমরা। এখন প্রশ্ন হয়েছে দেখো যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় এক্স এবং অ্যালকাইলেশন বিক্রিয়ায় এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? কোনটা অধিক সক্রিয়? এটা একটু কামরুন নাহার একটু বলো যে দুইটার মধ্যে কোনটা অ্যালকাইলেশন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া অধিক দিবে। তাহলে দেখো এই প্রশ্নটা উত্তর দিব কি দিয়ে, মানে কোন জিনিসটা জানলে এটা বলো, মানে শুধু বলো এটা স্যার সক্রিয়তা দিয়ে, না সেটা মানে স্যার যেখানে মনে হয় স্যার মানে মিথাইল মূলকটা কম সেখানেই তো স্যার মানে না মনে হয় হলে সক্রিয়তা স্যার বেশি বললে হবে। হবে না, মনে হয় হলে হবে না, একবার সঠিক মনে হয় না বলতে স্যার, হবে। শিওরই একদম। আচ্ছা তাহলে সঠিক বলতে হবে যে এটা অ্যান্সারটা দিবে কোনটা দিয়ে। অ্যালকাইল। হ্যাঁ, এই যে বলতেছে, এই যে আমরা এই প্রশ্নটা ধরতে পারতেছো কিনা, তোমরা যে ধরতে পারতেছো না তার মানে কি যে ভালো করে বুঝতেছো না, তারপর আপনাকে একটু ভালো করে বোঝনি। তাহলে এই প্রশ্নটা একটু আরেকটু আমি যাকে ধরি সে বলো, দীপিতা একটু বলো যে এই যে প্রশ্নটা উত্তর দেবো কি দিয়ে, উত্তর বলা লাগবে না, কোন টপিক দিয়ে আমরা উত্তর দেবো সেটা বললেই অনেকটা হবে। উত্তর আমি চাইনি, আমি চাচ্ছি যে এই প্রশ্নটার উত্তর দেবো কোন টপিক থেকে, বলো তো দেখি। স্যার ক্রাফট বিক্রিয়ায় যে হচ্ছে সক্রিয় অ্যালকাইল মূলকটা যেটাতে থাকবে সেটাই সক্রিয় বেশি হবে, আর যেহেতু বেনজিনে থাকে না তাই সক্রিয়তা সেখানে কম। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি অর্থ প্যারা দিয়ে অ্যান্সারটা হবে। অ্যান্সারটা কি হবে? অর্থ প্যারা মেটা দিয়ে। কোনটা হবে? অর্থ প্যারা মেটা দিয়ে, মানে অর্থ প্যারা মেটা দিয়ে বলবো। কারণ কি দেখো, আমরা এখানে দুইটা যৌগ দেখতেছি, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে এক্স যৌগটা বেনজিন, এর মধ্যে কোনো কিছু নেই, এই অর্থ নয় মেটাও নেই। আছে অর্থ মেটা আছে? অর্থ নয় মেটা নয়, এ ধরো স্বাভাবিক স্বাভাবিক। এখন ওয়াইটা বলতেছে ওয়াইটা দিবে কিনা, তাহলে ওয়াইটা হলো টলোইন। দেখো টলোইনে কিন্তু CH3 আছে, তার মানে এ ওই বেনজিন চক্রে সক্রিয়তা বৃদ্ধি করে। তাহলে বেনজিন চক্রে যেহেতু সক্রিয়তা বৃদ্ধি করে, আর সক্রিয়তা বৃদ্ধি করে মানে সে বেশি সক্রিয় বিক্রিয়া করবে তাড়াতাড়ি। এই যে এর জন্য দেখো, তাহলে তোমাকে অর্থ প্যারা থেকেও কিন্তু প্রশ্ন হ্যাঁ। আসতেছে, কিন্তু সরাসরি কখনোই বলবে না অর্থ প্যারা কাকে বলে, এটা এই প্রশ্নটাকে অর্থ প্যারা নির্দেশক কিনা, এটা কিন্তু সরাসরি ওভাবে কখনোই প্রশ্ন হবে না। তো প্রশ্নটা এভাবে হবে, কিন্তু অ্যান্সারটা দেখো অর্থ প্যারা দিয়ে। তাহলে তুমি এখানে বলবে অ্যান্সারটা যে উদ্দীপকের এক্স যৌগটি হলো বেনজিন এবং ওয়াই যৌগটি হলো টলোইন। আমরা এক্ষেত্রে দেখতে পারি যে বেনজিনে কোনো কার্যকরী মূলক না থাকার কারণে এই অর্থ প্যারা বা মেটা নির্দেশক নয়। এবং অপরদিকে এই টলোইনে CH3 মূলক রয়েছে, এই CH3 মূলক থাকার কারণে এই অর্থ প্যারা নির্দেশক, অর্থাৎ এই বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে। তাহলে যেহেতু বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে, তাই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা তাড়াতাড়ি দিবে, সহজে দিবে। এই জন্য ওয়াই যৌগটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দেয়। বলেই অ্যালকাইলেশন বিক্রিয়াটা জাস্ট কাকে বলে শুধু বিক্রিয়াটা লিখতে হবে, কৌশল নয়। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলা লাগবে যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, কিন্তু এখানে কিন্তু দেখো টলোইন কিন্তু একটা আছেই, মানে CH3 একটা আছে, আরেকটা কিন্তু CH3 আসবে। ওই যে দুটা উৎপাদ, আগের প্রশ্নটার এই প্রশ্নটার উত্তর হুবহু প্রায় কাছাকাছি। আগের প্রশ্ন প্যারাতে যাবে। তাহলে একটা প্যারাতে দিবে প্লাস দিয়ে, আর একটাতে মেটাতে দিবে, মানে অর্থতে দিবে। আর CH3 তো উপরে আছেই, তাহলে উপরে CH3 থাকবে, একটা যৌগে অর্থতে আবার একটা CH3 হবে, প্লাস দিয়ে আরেকটাতে প্যারাতে একটা CH3 হবে। তাহলে মূল যৌগটা কিন্তু একই থাকবে। এই যে প্রশ্নগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে, কারণ কি যে এই ভাষাগত প্রশ্ন আর হুবহু করলে একরকম, আর এরকম সৃজনশীল প্রশ্ন করে আরেক রকম। তাহলে আমি কিন্তু প্রশ্নগুলো সবগুলোই আলোচনা করতেছি, তবে তারপরও আমরা আবার শেষে অধ্যায় শেষ হলে বোর্ডের প্রশ্ন সলভ করা লাগবে। যখন বোর্ডের প্রশ্নগুলো সলভ করব তখন তোমরা নিজেরা 80 থেকে 90% পারবে, আর যে 5-10% থাকবে ওগুলো আমরা আবার তখন সমাধান করে দেব। তাহলে এই ক্ষেত্রে একটু মনে রেখো এই প্রশ্নগুলোর উত্তরগুলো, আর এই উত্তরগুলো একটু লেখার চেষ্টা করবে, লিখে আমাকে একটু দেখাবে বা একটু মানে করলে শোনালে, তাহলে আমি উত্তরগুলো বুঝতে পারবো। কারণ কি যে সব প্রশ্নের উত্তর তো আর লিখে দিয়ে তুমি মুখস্থ করে লাভ হবে না, কারণ যেটা পড়ছো সেটা নাও আসতে পারে। এর জন্য বুঝে তুমি নিজেই প্রশ্ন চেষ্টা করবে। আর তোমার শুধু এতটুকু কাজ হবে, এই প্রশ্নটার উত্তর কি দিয়ে দিব, কোন টপিক থেকে হবে, এটা ধরা লাগবে। আর এটা ধরতে পারলে তুমি এই 100% সফল হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে আরেকটা উদ্দীপক দেখি। ধরো যে এই উদ্দীপক নেই, এই উদ্দীপকটা দিয়ে দিল, উদ্দীপক আবার চেঞ্জ হলো।
ধরো যে এই উদ্দীপকটা দিয়ে দিয়েছে, এখানে বলতেছে CH ট্রিপল বন্ড CH, দেখো এখানে বলে দেওয়া আছে আয়রন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা এখানে 450 ডিগ্রিও থাকে অনেক সময়। তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে X যৌগটা কি এখানে? X যৌগটা কি? বেনজিন। বেনজিন। দেখো বেনজিন। বেনজিন। হ্যাঁ, তাহলে CH3Cl অনার্দ্র অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের সাথে বিক্রিয়া করলাম, তাহলে Y যৌগটা কি? Y যৌগটা টলুইন। টলুইন। তাহলে টলুইন। তাহলে দেখো উদ্দীপকটা ভিন্ন, প্রশ্নটা হুবহু একই। তাহলে X আর Y এর মধ্যে, ওটাও X আর Y এর মধ্যে, তবে এখানে XY না দিয়ে ABCD দিতে পারে, MNOP দিতে পারে, ইচ্ছা আর কি, যে কোনো বর্ণ দিতে পারে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে এখানে এই যে দুইটা উদ্দীপক দুই রকমের, কিন্তু প্রশ্নটা একই রকম। তাহলে প্রশ্নগুলো যারা করবে উদ্দীপক বিভিন্ন রকমের দিবে। তাহলে উদ্দীপক বিভিন্ন রকমের হতে পারে, যেভাবে হোক। এই যে যা পড়াবো দেখবে যে এটা 90% এর উপরে হুবহু কমন পড়ে যাবে। যদি কেউ প্রশ্ন সঠিক ভাবে করে তাহলে আমার প্রশ্নের সাথে মিলে যাবে, আর যদি ধরো যে উদ্ভট টাইপের করে, যে আটকানোর জন্যই করে, যে না আমি আটকাবোই, বিশেষ করে এগুলা কলেজে হয়, বিশেষ করে কোনো কোনো স্যার যখন পড়ায় তখন এরকম হয়, যে তোমাকে যদি মনে করো কোনো স্যার আমি আটকাবো, যে তোমার অ্যান্সার করতে দেবো না, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে না, কারণ ওরকম জটিল প্রশ্ন করা যায়, যে কেউ জটিল প্রশ্ন করতে পারে। কিন্তু বিষয় হলো কি, জটিল প্রশ্ন করে তো লাভ নেই যদি ফাইনাল পরীক্ষায় না আসে। তাহলে অনেকে এরকম করে যে জটিল পড়তে পড়তে এমন জটিলে চলে যাবে, পরীক্ষা যেগুলো আসে ওগুলো আর পারবে না, ফলে রেজাল্ট খারাপ করে। অনেকে কিন্তু এরকম হয়। তাহলে জটিলের দিকে, বেশি জটিলের দিকে যাবে না, আর জৈব যৌগ তো জটিলে যাবেই না। তাহলে আমরা যেটা পড়লাম এই পড়াগুলোই দেখে কমপ্লিট করবে। আর তোমরা দেখা যাচ্ছে এক সময় সময় করে আসতে পারলে দেখা যাচ্ছে যে এগুলা শীট আছে, এটা শীট আছে, শীট গুলো নিতে পারো। হুবহু ধরো যে প্রশ্নগুলো আমরা পড়াচ্ছি, তবে শীটে কিন্তু আরো বেশি থাকবে। শীটে আমি টোটাল জৈব যৌগটাকে লিখে দিয়েছি আর অনেক বেশি আকারে, মানে অনেক কিছু আছে। সেক্ষেত্রে শীট থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা যে জিনিসগুলো জানতে হবে সেগুলো আমি দিয়েছি। আর ওই শীটটা একটু দেখবে, শীটটা পড়া শেষ হলে তোমরা যখন এই অধ্যায় শেষ হবে, শেষ হওয়ার আগে আগে আমাকে বললে দেখা যাচ্ছে যে আমি ফটোকপি করে রেখে দেবো, তাহলে তোমরা এসে নিয়ে যেতে পারবে আর কি। আর কয়েকদিন যাক, তাহলে এটাই তোমরা আপাতত পড়বে, তাহলে দেখবে যে কভার দিতে পারবে। তো প্রশ্নটা কি ক্লিয়ার এখানে? প্রশ্নটা কি ক্লিয়ার? স্যার, জি স্যার। হ্যাঁ বলো, বলো দীপিতা কি যেন বলতেছে। টিএনটি দ্বারা এখানে কি বুঝাইছে? ও টিএনটি মানে ট্রাই নাইট্রো টলুইন। এখানে এই যে টলুইন কে 3 বার নাইট্রেশন করব। টলুইন কে কয়বার? 3 বার নাইট্রেশন। 3 বার নাইট্রেশন। দেখো একটা CH3 আছে, তাহলে বেনজিনে যদি প্রথমে একবার নাইট্রেশন করি তাহলে অর্থতে একটা NO2 আসবে, পরে যদি আবার একটা নাইট্রেশন করি তাহলে প্যারাতে একটা আসবে, আবার যদি নাইট্রেশন করি তাহলে আবার একটা অর্থতে যাবে। অর্থাৎ একটা টলুইনের মধ্যে 3টা অর্থ, 2টা অর্থ এবং একটা প্যারাতে 3 বার নাইট্রোমূলক আসবে, ওটার নাম হলো TNT, ট্রাই নাইট্রো টলুইন। TNT-র পূর্ণরূপ ট্রাই নাইট্রো টলুইন, এই জন্য TNT হয়েছে। তবে TNT-র প্রস্তুতি আলাদা আছে, পরে আমরা যখন প্রস্তুতি পড়ব তখন TNT-র প্রস্তুতি আলাদা থাকবে এবং ওখান থেকে আমরা TNT প্রশ্নটা পড়বো। এখন দেখো এই যে বলতেছে যে নাইট্রোবেনজিনের NO2 মূলককে মেটা নির্দেশক বলা হয় কেন, তাহলে এটার অ্যান্সারটা দেখো আগেরটা দিয়ে একটু বলার চেষ্টা করো তো, কেউ একটু বলো তো দেখি, আগেরটা দিয়ে পারো কিনা, যে পারবো এই যে, স্যার। হ্যাঁ একটু বলো দেখি, কামরুন বলো যে মেটা নির্দেশক বলা হয় কেন, হুবহু সবগুলো যে বলো। সব হ্যাঁ প্রথম থেকেই বলি, হ্যাঁ বলো। যে সকল বেনজিন চক্রের সক্রিয়তা হ্রাস করে তাদেরকে মেটা নির্দেশক বলে। অর্থাৎ যে সকল পরমাণুমূলক বেনজিন চক্র উপযুক্ত গ্রুপকে মেটা অবস্থান দেয় তাদেরকে মেটা নির্দেশক বলে। এখন খুবই সুন্দর। নাইট্রোবেনজিন মূলককে NO2 মূলক বেনজিন চক্রের মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, হ্রাস বৃদ্ধি করে বলতে দেখো, না হ্রাস করবে না। দেখো এক্ষেত্রে একটু একটু পরের ভাষাটা কি, আগে আগে যা বলেছো সবই সঠিক, আগে যা বললে সবই সঠিক। এক্ষেত্রে একটু একটু কম হবে কি, যেখানে ঘনত্ব হ্রাস করে, এটা ঘনত্ব হ্রাস করে, অর্থ এবং প্যারাতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, সেই অনুসারে তুলনামূলকভাবে মেটাতে ইলেকট্রন বেশি থাকবে। আমরা একটু লিখলেই বুঝতে পারবো। দেখো তাহলে বলবো যে সকল মূলক বেনজিন চক্রের সক্রিয়তা হ্রাস করে তাদেরকে মেটা
নির্দেশক বলে। এখন বলতেছে যে অর্থাৎ যে সকল পরমাণু বা মৌল বেনজিন চক্রে উপস্থিত থাকলে আগত প্রতিস্থাপিত গ্রুপকে মেটা অবস্থান দেয় তাদেরকে মেটা নির্দেশক বলে। ভাষাটা আগের মতনই। এক্ষেত্রে একটু ভালো করে দেখো, এই বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, আগের গুলো বেনজিন চক্রে ইলেকট্রন দিয়ে দিচ্ছিল, কিন্তু এরা বেনজিন চক্র থেকে নিয়ে নিচ্ছে। দেখো নাইট্রো NO2, এই নাইট্রো মূলককে এভাবে লিখতে মেটা হবে, একদিকে অবস্থান দেয়। দ্বিবন্ধন আরেকটাতে এক বন্ধন। তাহলে একটাতে দ্বিবন্ধন একটাতে এক বন্ধন। এই যে দ্বিবন্ধনের এই ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে নেবে, প্রথম ধাপে দেখাতে হবে। তাহলে এই দ্বিবন্ধনের একটা ইলেকট্রন অক্সিজেন নিয়ে নিচ্ছে, তাহলে অক্সিজেন নিয়ে নিল, তাহলে সেক্ষেত্রে এই নাইট্রোজেন ইলেকট্রন ঘাটতি দেখা দেবে, ফলে চক্রের ভিতর থেকে আবার নিয়ে নেবে, এই যে বন্ধনের সাথে যুক্ত সেখানে ইলেকট্রন নিয়ে নিল। নেওয়ার ফলে দেখো এই যে অর্থ অবস্থানটা প্লাস হয়েছে, কারণ এই ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এবং এই অক্সিজেনটা দেখো মাইনাস হয়েছে, এবং এখানে দ্বিবন্ধন হলো। চিত্রটা ভালো করে দেখো, এখানে চিত্রটা ভালো করে কিন্তু দেখতে হবে, রেজোনেন্সটা ভালো করে দেখতে হবে। তাহলে প্রথমে এখানে দেখবে যে দ্বিবন্ধন থেকে অক্সিজেনটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন শর্ট করে যাবে, ফলে সেই চক্রের ভিতর থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে এই কার্বনটা প্লাস হবে এবং এখানে দ্বিবন্ধন গঠিত হবে। এই যে চিত্রটা এরকম। এখানে আবার একটা তীর চিহ্ন দেখাতে হবে, আগে দুইটা করে তীর চিহ্ন দেখাতাম, এখানে পরের গুলোতে একটা। জাস্ট দেখো দ্বিবন্ধন থেকে ইলেকট্রনটি এই প্লাসের এই কার্বনে চলে আসবে, দ্বিবন্ধন থেকে ইলেকট্রনটি আবার প্লাসে আসবে, কারণ কি যে এখানে ইলেকট্রন আছে এখানে নাই, ফলে এ পূরণ করবে। ফলে দেখা যাচ্ছে পরের ধাপে দেখো এই যে প্যারা অবস্থাটা আবার প্লাস হলো এবং এখানে দ্বিবন্ধন গঠিত হলো, এই যে দ্বিবন্ধন গঠিত হলো। আবার এই দ্বিবন্ধন থেকে ইলেকট্রনটি আবার এই যেখানে দ্বিবন্ধন ছিল না সেখানে চলে আসবে, আসলে দেখা যাচ্ছে যে এই যে অর্থটা আবার প্লাস হলো, এখানে দ্বিবন্ধন হলো, এই যে দ্বিবন্ধন থেকে ইলেকট্রনটা আবার চলে আসতেছে, ফলে দেখা যাচ্ছে যে দ্বিবন্ধনটা চেঞ্জ হয়েছে। এই যে দেখো এই আবার ইলেকট্রনটা নিয়ে নিছে, যৌগটা দেখো 1 এবং 5 দুইটা কাঠামো একই, 1 এবং 5 দুইটা কাঠামো একই, কিন্তু দেখো 2, 3 এবং 4 কাঠামোতে লক্ষ্য করো যে এখানে অর্থ এবং প্যারা অবস্থান প্লাস, প্লাস মানে ইলেকট্রন নাই, ঘাটতি হয়েছে, ইলেকট্রন সে দান করে দিয়েছে, কাকে? ওই যে বাইরে ওরা নিয়ে নিছে, মূলকটাই নিয়ে নিছে, এই যে অক্সিজেন নিয়ে নিছে। তাহলে বলবে যে এদের রেজোনেন্স থেকে দেখা যায় 2, 3 এবং 4 অবস্থানে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কম থাকে, ইলেকট্রন ঘনত্ব কম থাকে, সে তুলনায় দেখো মেটাতে একটু বেশি থাকবে, কারণ কি যে দেখো এখানে একটা ছিল একটাই আছে, আর এখানে একটা ছিল এখন শূন্য, আর আগেরটাতে এখানে একটা ছিল আর একটা এসে দুইটা হয়েছিল, কিন্তু এখানে শূন্য, তাহলে এই এখানে শূন্য আর এখানে এক, তাহলে সেই তুলনায় দেখো মেটাতে একটু ইলেকট্রন বেশি আছে। তাহলে আমরা ভাষাটা এভাবে বলতে পারবো যে নাইট্রোবেনজিনে নাইট্রোমূলক বেনজিন চক্রের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। ভাষাটা একই, কিন্তু এই জায়গায় আগে ছিল বৃদ্ধি করে, এখানে হ্রাস করে, ফলে আগত প্রতিস্থাপিত গ্রুপ মেটা অবস্থানে অবস্থান নেয়। কারণ কি যে যেহেতু ইলেকট্রন আকর্ষী গ্রুপ, যেখানে ইলেকট্রন আছে সেখানে আসবে, তাহলে যেহেতু মেটা অবস্থানে ইলেকট্রন তুলনামূলক ভাবে বেশি, আমি যখন কথা বলবো তখন একটু বলো না, ফলে আগত প্রতিস্থাপিত গ্রুপ মেটা অবস্থানে অবস্থান নেয়, তাই নাইট্রোবেনজিনে নাইট্রোমূলককে মেটা নির্দেশক বলা হয়। এখন কারো কোনো সমস্যা আছে বুঝতে? সেটা বলো, এখন বলো। হ্যালো, এখন কারো বুঝতে কোনো সমস্যা আছে? হ্যালো, হ্যাঁ, তাহলে দেখো আমরা পরেরটাতে চলে যাই। এখানে দেখো প্রশ্নটা আমরা উদ্দীপকটা পড়ছিলাম আগেই, এখানে 3x আয়রন 450 বি, তাহলে এটা আমরা কেবলই পড়লাম, তাহলে এটা হলো অ্যাসিটিলিন আর এটা হলো বেনজিন। তাহলে বেনজিনকে দেখো HNO3 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন 60 সি, সি যৌগটা কি এটা একটু বলো দেখি, যে কেউ এটা একটু তুবা একটু বলো তো দেখি, যে এই বি এবং সির মধ্যে কোনটা অধিক ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়? পারবে কিনা? বি এবং সি এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় কে? বেনজিন মনে হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমি বলি, এই দীপিতা একটু বললো বেনজিন, উত্তর সঠিক বেনজিন। কারণ কি দেখো যে বেনজিনে দেখো শুধু কোনো অর্থকরণ নির্দেশক গ্রুপ নেই, কিন্তু এই যে
হ্যাঁ সি যৌগে নাইট্রো গ্রুপ বেনজিন চক্রে সক্রিয়তা হ্রাস করে। যেহেতু সক্রিয়তায় হ্রাস করে আর এটা কেউ নেই, সুতরাং ওর তুলনায় এ ছিল বেশি। আর আগেরটা বেনজিন এবং টলুইন ছিল, তাহলে বেনজিন, টলুইন এবং নাইট্রোবেনজিনের মধ্যে কিন্তু দেখো সবচেয়ে বেশি সক্রিয় টলুইন, তার চেয়ে কম বেনজিন, তার চেয়ে কম নাইট্রোবেনজিন। তাহলে এক্ষেত্রে খেয়াল রাখবে টলুইন যে অর্থপ্যারা আছে কিনা, অর্থপ্যারা আছে কিনা এবং মেটা নির্দেশক আছে কিনা। তাহলে মেটাটা সবচেয়ে কম সক্রিয়, কম বিক্রিয়া করবে, কারণ ও সক্রিয়তা হ্রাস করে। এই যে দেখো প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি একটু অনুধাবন করো তাহলে অ্যান্সার দিতে পারবে। তাহলে এখানে অর্থপ্যারা দিয়েই অ্যান্সার হবে। ক্লিয়ার কথাটা? আমার পরের প্রশ্নে চলে জি যাচ্ছে। স্যার। আবার দেখো ফেনল, এটা একটা ডি যৌগ প্লাস জিঙ্ক, এখানে বিক্রিয়া করলে এ যৌগ। এ যৌগটা কি? এ যৌগটা কি একটু বলো, এটা পড়েছি আগে পড়েছি, বলো তো দেখি এ যৌগটা কি? বেনজিন। তাহলে মনে রাখতে হবে ফেনলকে জিঙ্কের সাথে পাতন করলে বেনজিন উৎপন্ন হয়। তাহলে আমরা বেনজিনকে যদি এই যে মিথাইল ক্লোরাইড অনার্থ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বি যৌগটা কি? বি যৌগটা কি? টলুইন টলুইন। এই যে সবাই বলবে, তাহলে সবারই সুবিধা হবে। এবং দেখো এটা আবার ক্লোরিন ক্লোরিন লুইস অ্যাসিড সি, সি যৌগটা কি? সি যৌগটা কি? ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন। বেনজিন চক্র করছে, থ্যাংক ইউ। এই যে দেখো হচ্ছে, এই যে দেখো সবাই পারতেছো। এরপরে এই যৌগটা, এই যৌগ বলতে এই যে বেনজিন, বেনজিনকে এখানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলাম। এই যৌগটা কি? এই যৌগটা কি? নাইট্রোবেনজিন নাইট্রোবেনজিন। থ্যাংক ইউ। এই যে দেখো সবারই হয়েছে। তাহলে নাইট্রোবেনজিন, এই দেখো পড়তে পড়তে হয়ে যাবে, তখন এমনিতেই তোমরা বলতে পারবে। আমি দেখো প্রশ্নগুলো বারবার কিন্তু প্রশ্ন নিয়ে আসতেছি, পড়ার সাথে সাথে কিন্তু প্রশ্ন নিয়ে আসতেছি, ফলে তোমরা সুবিধা পাচ্ছ। আর পড়া শেষ করে যদি আবার প্রশ্নে যেতাম তাহলে দেখবে ওই আবার প্রশ্ন ধরতে পারতে না, তখন ঝামেলা। এই জন্য পড়ার সাথে সাথে প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়লেই পড়তে পড়তেই দেখবে যে একসময় সব উদ্দীপক তোমরা নিজেরাই ধরতে পারবে এবং অ্যান্সার দিতে পারবে। এখন প্রশ্ন বলছে দেখো, বি ও ই এর মধ্যে কোনটিকে নাইট্রেশন করলে অধিক তাপমাত্রা প্রয়োজন হবে? বি এবং ই। বি মানে দেখো, বি হলো তোমার, বি হলো টলুইন। তাহলে টলুইনকে নাইট্রেশন করলে অর্থতে এবং প্যারাতে একটা নাইট্রোমূলক যুক্ত হবে, অর্থ এবং প্যারাতে। এবং ই যৌগ নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনকে আবার নাইট্রেশন করবো। দেখা একবার কিন্তু করা আছে, আবার করবো। তাহলে নাইট্রোবেনজিনকে যদি আমরা নাইট্রেশন করি তাহলে কিন্তু মেটাতে আরেকটা নাইট্রো গ্রুপ আসবে। কেন আসবে? যেটা এই যে নাইট্রো গ্রুপ, মেটা নির্দেশক, টলুইন অর্থপ্যারা নির্দেশক। তাই আমরা যদি এখানে তোমার এই টলুইনকে নাইট্রেশন করি তাহলে অর্থতে এবং প্যারাতে একটা করে নাইট্রো গ্রুপ, দুইটা যৌগ উৎপন্ন হবে। একটা অর্থের সাথে হবে আর একটা প্যারার সাথে হবে। এবং এই যৌগ অর্থাৎ নাইট্রোবেনজিনকে যদি আমরা নাইট্রেশন করি তাহলে মেটাতে একটা নাইট্রো গ্রুপ যুক্ত হবে। তাহলে এটা একটা উৎপাদ উৎপন্ন হবে। ই থেকে নাইট্রেশন করলে একটা, বি কে নাইট্রেশন করলে দুইটা উৎপাদ হবে। তাহলে এই অর্থপ্যারা যে দুইটা, যে তাহলে এই ক্ষেত্রে বলতেছে যে তাপমাত্রা অধিক প্রয়োজন হবে। এখন কোনটার তাপমাত্রা অধিক প্রয়োজন হবে এটা পড়ায়নি, কিন্তু তোমরা একটু মনে রাখো, আমরা যখন টিএনটি পড়বো তখন এই প্রশ্নটা হবে। টিএনটি যখন পড়বো তখন এই প্রশ্নের উত্তর দেবো। তবে তোমরা এখানে একটু মনে রাখো, নাইট্রেশন বিক্রিয়াটা হলো তাপহারী বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়াটা হলো তাপহারী বিক্রিয়া। যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে তাপমাত্রা শোষণ করবে, তাপ দিতে হবে। তাহলে এখানে উত্তরটা হবে বি এবং ই এর মধ্যে ই কে যদি আমরা নাইট্রেশন করি তাহলে অধিক তাপমাত্রা প্রয়োজন হবে। কারণ কি, নাইট্রেশন বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, এই কথাটা মনে রাখবে। নাইট্রেশন বিক্রিয়া তাপহারী বিক্রিয়া। তাপহারী মানে কি, যে তাপ শোষণ করে। তাহলে তাপ দিলে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে এটা একটা বিক্রিয়া কমপ্লিট হলো। আমরা দেখো তাহলে এখন পরের প্রশ্নটা একটু পড়বো। পরের প্রশ্ন পড়ার আগে একটা কাজ করি। আজকে অনেকে একটু জয়েন করেনি, মানে অল্প কয়েকজন করেছ। আমরা আজকে আর পড়তেছি না যেহেতু সময় শেষ। এই পার্টটা আমরা সামনের দিন আবার কমপ্লিট করব। তবে তোমরা এই আজকের যে প্রশ্নগুলো পড়লে, এই প্রশ্নগুলো প্লাস যা পড়লে তা একটু বুঝে শুনে পড়ার চিন্তা করো, বুঝে বুঝে পড়বে। এগুলা একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে আমরা ভালো করতে পারবো, আশা করা যায়। তাহলে আর কোনো কারো সমস্যা আছে এখানে? বলো তো দেখি, কারো সমস্যা আছে? হ্যালো? নাই তেমন। না স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। তাহলে সবাই ভালো থেকো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম।
অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।